পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা নাটক সিরাজদৌলা, এই নাটকটি নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব। নাটকের নামকরণ অর্থাৎ নামটি যেটি রয়েছে সেটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। সিরাজদৌলা এই নামটি কিন্তু ভালোভাবে খেয়াল করবে। এই নামেই কিন্তু নাটকের সমস্ত প্রশ্নোত্তর করবে। আমরা অন্যভাবে কিন্তু সিরাজ উদ্দৌলা এই নামটাই বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস বইয়ে বা অন্যত্র আমরা পাই। এখানে নাট্যকার কিন্তু সিরাজদৌলা এইভাবে নামকরণটি করেছেন। তো নাটকটি সিরাজদৌলা মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাট্যকার, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ভিডিওটি কিন্তু বড় করতে চাইছি না। এই যে নাটকটি রয়েছে, নাটকের শেষ অংশে নাট্যকার সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সিরাজদৌলা বলা হয় ব্রিটিশরা যখন ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করে, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন সার্বভৌম নবাব ছিলেন সিরাজদৌলা। সেই সিরাজদৌলার পতন কিভাবে হলো তা ইতিহাসের পাতায় কিন্তু সেটা লেখা রয়েছে। পলাশির যুদ্ধের সাথে সম্পর্কিত 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির প্রান্তরে সিরাজের সঙ্গে ইংরেজ বাহিনীর যে লড়াই হয় তাতে সিরাজের পতন ঘটে। কিন্তু এই পতনের পেছনের যে ইতিহাস, তার যে রাজদরবারে যে সিরাজ বিরোধী যে ষড়যন্ত্র, নানা ঘটনাক্রম, নানা প্রেক্ষাপট, সমস্ত কিছু কিন্তু এই নাটকটির আলোচনার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে, চোখের সামনে ভেসে উঠবে। প্রাসঙ্গিক নানা ধরনের কথা এই নাটকের আলোচনার ক্ষেত্রে আমি কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আলোচনা আমি করব। তাই ভালোভাবে নাটকটিকে দেখবে, নাটকের এই ভিডিওটি, তাহলে অনেক কিছু এই ইতিহাসটা কিন্তু তোমাদের কাছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে। এটি একটি দরবার কক্ষ, সিরাজদৌলার রাজ দরবার বা নবাবের যে দরবার, সেই দরবারে বিভিন্ন ধরনের মানুষ, যারা সভাসদ যারা রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকেন। প্রত্যেকেই সেখানে রয়েছেন, বিভিন্ন নাম সেখানে রয়েছে, যারা যারা সেখানে রয়েছেন। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, সিংহাসনে বসে রয়েছেন। যে সমস্ত কর্মচারী রয়েছে তারা নিজের নিজের জায়গায় বসে রয়েছেন। সভাসদ যারা রয়েছেন তাদের মধ্যে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লভ, তারা সিরাজের ডান দিকে বাঁ দিকে করে সবাই বসে রয়েছেন। ডান দিকে বা কোনো এক দিকে রয়েছেন মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লভ, এবং অন্যদিকে রয়েছেন রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মাসিয়েলা, তারা দাঁড়িয়ে রয়েছেন। আর গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসে আছেন। এই যে প্রথমে যে অংশে যে সমস্ত নামগুলো বলা হয়েছে তাদের সম্পর্কে দুই একটা কথা বলে নেওয়া দরকার, তাদের পরিচিতি দিয়ে দেওয়া দরকার। মির্জাফর সিরাজ বিরোধী ষড়যন্ত্রের প্রধান হোতা বা প্রধান ব্যক্তিত্ব। আমরা কিন্তু জানি মির্জাফর নামটা নিশ্চয়ই প্রত্যেকে শুনেছো। সিরাজের অন্যতম সেনাপতি বা প্রধান সেনাপতি বলতে পারি তাকে। মোহনলাল, মীরমদন, এরাও সিরাজের সেনাধ্যক্ষ বা সেনাপতি। রায়দুল্লভ, যার কথা বলা হয়েছে, তার আসল নাম রায়দুল্লভ রাম বা রায়দুল্লভ নামে তিনি পরিচিত। নবাবী আমলের একজন কর্মচারী। নবাব আলীবর্দী খাঁর সময়, অর্থাৎ সিরাজের যে দাদু যিনি ছিলেন তার নাম ছিল আলীবর্দী খাঁ, তার সময়ে উড়িষ্যার প্রাদেশিক শাসনকর্তা পদে তিনি কিন্তু অধিষ্ঠিত ছিলেন। এই রায়দুল্লভ যার কথা বলা হয়েছে তিনিও কিন্তু সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আর এদের পরিচয় বলা হলো। অন্যদিকে রয়েছে রাজবল্লভ। এই যে রাজবল্লভ যার কথা বলা হয়েছে তিনি কিন্তু রায়দুল্লভের পুত্র, রাজবল্লভ। এছাড়া রয়েছেন জগৎ শেঠ কিন্তু বলা হয়, ইতিহাসে বলা হয় জগৎ শেঠ কিন্তু কোনো একজন ব্যক্তির নাম নয়। জগৎ শেঠ একটি উপাধি, মুঘল সম্রাটদের কাছ থেকে এই উপাধি লাভ করা হয়েছিল। ফতে চাঁদ বলে একজন ব্যক্তি, তিনি এই জগৎ শেঠ উপাধি তিনি পেয়েছিলেন। জগৎ শেঠ হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামনের শ্রেণীর একটা নাম। তারা প্রচুর টাকা পয়সার অধিকারী। মূলত বলা হয় যে এরা গুজরাট থেকে আগত বণিক গোষ্ঠী। এই জগৎ শেঠ কিন্তু পরবর্তী সময়ে একটি উপাধিতে পরিণত হয়। এই যে ফতে চাঁদ এই উপাধিটা পেয়েছিলেন, পরবর্তী সময় তাদের বংশের মানুষরা এই জগৎ শেঠ উপাধিতে ভূষিত হতেন, পারিবারিক উপাধিতে পরিণত হয়েছিল জগতের শ্রেষ্ঠ। এই অর্থেই কিন্তু জগৎ শেঠ কথাটি আসে। ওয়াটস বলে একজন ব্রিটিশ প্রতিনিধি, মাসিয়েলা একজন ফরাসি বা ফ্রান্সের একজন প্রতিনিধি। ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য সূত্র ধরে ইংরেজরা এবং ফরাসিরা ভারতবর্ষে এসেছিল। এখানে নবাবের রাজদরবারে এই দুজনের কথা বলা রয়েছে। তারা
দাঁড়িয়ে রয়েছেন। গোলাম হোসেন বলে আরেকটি চরিত্রের কথা বলা হয়েছে। এই গোলাম হোসেন ইতিহাসে তার সম্পর্কে কিন্তু খুব একটা কিছু তথ্য নেই। নবাবের বিশ্বস্ত অনুচর, কেউ কেউ বলেন নবাবের দেহরক্ষী হিসাবে এই গোলাম হোসেন ছিলেন। তিনি নবাবের পায়ের কাছে, নবাবের ভৃত্য, তার চাকর হিসাবেই তাকে দেখানো হয়েছে। সিরাজ ওয়াটসকে বলছেন, এই যে সিরাজের সাথে ওয়াটসের যে কথোপকথন হবে, এই সমস্ত কিছু বলার আগে প্রথমে কয়েকটি কথা বলে না নিলে নাটকের এই আলোচনায় প্রবেশ করলে কিন্তু সমস্যা হবে, বুঝতে অসুবিধা হবে। তো সিরাজউদ্দৌলা, আমি বলেছি যে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, সার্বভৌম নবাব। তিনি 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মারা গেছেন 2রা জুলাই মাসের 2 তারিখ 1757 খ্রিস্টাব্দে। তিনি মাত্র 23 বছর কিছু দিন তিনি বেঁচে ছিলেন। এই যে এই সময়কাল 23-24 বছর তিনি বেঁচে ছিলেন, এই যে তিনি 1756 খ্রিস্টাব্দের 9 এপ্রিল তিনি সিংহাসনে বসেছিলেন এবং তিনি পলাশীর যুদ্ধের সময় 23 জুন 1757 খ্রিস্টাব্দে সিংহাসন থেকে তার স্বাভাবিকভাবে সিংহাসন তাকে ছেড়ে দিতে হয়। অর্থাৎ তিনি প্রায় 15 মাস সিংহাসনে ছিলেন, অর্থাৎ তিনি রাজত্ব করেছেন। তার 3 স্ত্রী, সর্বকনিষ্ঠ যে স্ত্রী লুতাফুন্নেসা, তার কথা কিন্তু এই নাটকে আলোচনা করা হয়েছে। প্রথম দিকে তার যে দাদু, তার মায়ের যে বাবা, তার কোনো পুত্র সন্তান ছিল না। তার নাম আলীবর্দী খাঁ, তার কোনো পুত্র সন্তান ছিল না। তার 3 মেয়ে, তার ছোট মেয়ে ঘরে সিরাজউদ্দৌলা এবং তার আরেক ভাই জন্মগ্রহণ করেছিল। তারা 2 ভাই ছিলেন। তো সিরাজউদ্দৌলার 2 ভাই, তার যে বড় মাসি, যার নাম বলা হয়েছে, গল্পে বলা আছে ঘসেটি বেগম, তার আরেক মেজ মাসি রয়েছে, তার নাম শাহ বেগম। এই ঘসেটি বেগমের কিন্তু কোনো সন্তান নেই। শাহ বেগমের এক পুত্র ছিল শওকত জাং, তার কথা বলা এই নাটকে আলোচনা করা আছে। তো সিরাজউদ্দৌলার যখন জন্ম হয় তখন তার দাদু আলীবর্দী খাঁ পাটনার শাসন ক্ষমতা লাভ করেছিলেন। অর্থাৎ সিরাজের জন্মের সঙ্গে সঙ্গেই তিনি একটি শাসন ক্ষমতা লাভ করেছেন। স্বাভাবিকভাবে তার মনের মধ্যে এই ভাবনাটা এসেছে যে সিরাজের জন্ম তার কাছে সৌভাগ্য নিয়ে এসেছে। তাই তার কোনো পুত্র নেই। পরবর্তী সময় সিরাজকেই তিনি তার যোগ্য উত্তরাধিকারী ভেবে বসেছিলেন। সিরাজ কিন্তু তার আগেই, তাকে উত্তরাধিকারী ঘোষণা করার আগেই তিনি পাটনার শাসন ক্ষমতা একরকম জোর করে দখল করতে চেয়েছিলেন। এই ঘটনায় তার অন্যান্য ব্যক্তিত্বরা, অর্থাৎ যারা তার অন্যান্য মাসি এবং তার সাথে মাসির মেশোমশাই যারা ছিলেন, তারা কিন্তু সিরাজের প্রতি ক্ষুব্ধ হয়েছিল। অর্থাৎ সিরাজের এই আচরণকে তারা কিন্তু মেনে নিতে পারেনি। সিরাজের অন্যান্য মাসিরা সেটা কিন্তু ভালো চোখে দেখেনি। মাসির মেশোমশাই আর কি যারা আছেন, ঢাকার শাসনকর্তা ছিলেন ঘসেটি বেগমের স্বামী, তারাও সেটা কিন্তু ভালো চোখে দেখেনি। সিরাজের এইভাবে পাটনার ক্ষমতা দখল করা এবং একরকম জোর করে আলীবর্দী খাঁর কাছ থেকে কথা আদায় করে নেওয়া যে আলীবর্দী খান মৃত্যুর পরে তিনিই হবেন বাংলা বিহার উড়িষ্যার নবাব, এই স্বাভাবিকভাবে সিরাজের বিরুদ্ধে তার আত্মীয় পরিজনরা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সিরাজকে অনেকভাবে, অনেক ক্ষেত্রে নানা ঐতিহাসিকরা দেখিয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন লম্পট। তিনি নেশা ভাঙ করতেন। রাজ্য শাসনের বা দেশ শাসনের বা এই নবাবী শাসন কম চালানো তিনি উপযুক্ত ছিলেন না। তাই ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তার আত্মীয় বর্গরা বা আত্মীয়রা। তাই এই নাটকে কিন্তু সেই ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র ভেদের চেষ্টা, সিরাজের নেতৃত্বে ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা, প্রত্যেকের প্রতি আবেদন, বাংলার অখণ্ডতা, বাংলা বিহার উড়িষ্যার অখণ্ডতা রক্ষা করার একটি আবেদন প্রত্যেকের উদ্দেশ্যে রয়েছে। এবং সিরাজের সঙ্গে ইংরেজদের যে সম্পর্কের কথা, ইংরেজরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতিতে, অর্থাৎ ভেতরকার রাজনীতিতে তারা নাক গলানোর সুযোগ পায় এবং নাক গলায়, এবং আস্তে আস্তে তারা কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতা, বাংলা বিহার উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় নাক গলিয়ে তারা কিন্তু সেই সমস্ত জায়গার শাসন ক্ষমতা লাভ করেছিল। সেই সমস্ত দিকগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সিরাজ প্রথমে ইংরেজদের যে ইংরেজ দূত ওয়াটসকে উদ্দেশ্য করে বলছে, সিরাজ ওয়াটস বলছে ইয়োর এক্সেলেন্সি, অর্থাৎ হে মহানুভব বা জাহাপনা কথাটা ব্যবহার করা হয়। সিরাজ বলছে কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সে নগরের নাম আমরা আলীনগর রাখি। কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। কলকাতা জয়ের ইতিহাসটা একটু বলে রাখা দরকার, কারণ সিরাজ বিরোধী একাধিক ষড়যন্ত্র হয়েছে।
সিরাজ ইংরেজদের প্রতি ক্ষুব্ধ ছিলেন প্রথম দিক থেকে, কারণ যিনি নবাব হন, ইতিহাসে সেটা দেখা গেছে যে বিদেশি বণিকরা যখন নতুন কেউ শাসন ক্ষমতা লাভ করে তাকে কিছু উপহার পাঠায়, যেটাকে ভালো বাংলায় বলা হয় উপঢৌকন। সিরাজ উদ্দৌলা যখন সিংহাসনে বসেছিলেন, ইংরেজরা কিন্তু তাকে সেই ধরনের কোনো উপহার বা উপঢৌকন পাঠায়নি। স্বাভাবিকভাবে ইংরেজদের বিরুদ্ধে তার কিন্তু ক্ষোভ তৈরি হয়েছিল। ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য সূত্র ধরে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ঝামেলা চলছিল, বিদেশে চলছিল। 1756 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বা 7 বছর ধরে যুদ্ধ হয়েছিল। তার সূত্র ধরে ভারতবর্ষেও ইংরেজদের এবং ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তা সেই সূত্র ধরে ইংরেজ এবং ফরাসিরা দুর্গ নির্মাণ করা শুরু করে নিজেদেরকে রক্ষা করার জন্য। সিরাজ বলেছিলেন যে ভারতবর্ষে শাসক রয়েছে, ইংরেজ এবং ফরাসিরা তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছে, তারা কেন দুর্গ নির্মাণ করবে? তাদের প্রোটেকশন বা সুরক্ষা দেওয়ার জন্য তো শাসক রয়েছে, নবাব দেবে সেই সুরক্ষা, এবং দুর্গ নির্মাণ বন্ধ করার আদেশ দিয়েছিলেন। ইংরেজরা কিন্তু সেটা মানেনি, ফরাসিরা মেনে নিয়েছিল, কিন্তু ইংরেজরা সেই নির্দেশ মানেনি। ফলে সেটা তো একটা ব্যাপার ছিল ইংরেজদের প্রতি তার ক্ষুব্ধ হওয়ার। ইংরেজরা অনেক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছিল নিজেদের ঢঙে, তারা দুর্গ নির্মাণ করছে, বিভিন্ন ধরনের টাকশাল বানাচ্ছে, নিজেদের মুদ্রা চালু করছে, এই ধরনের নানা বিষয় সিরাজের কিন্তু ভালো লাগেনি। এরকম পরিস্থিতিতে তিনি তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়, ইংরেজরা ষড়যন্ত্র করছে তার দেশীয় আত্মীয় বর্গকে নিয়ে, সেই সমস্ত খবরও কিন্তু তার কানে এসেছিল। তাই তিনি কলকাতা আক্রমণ করেছিলেন এবং কলকাতা জয় করেছিলেন। সেই সময় কলকাতা জয় করে তিনি তার দাদু আলিবর্দী খান নামে কলকাতার নামকরণ করেছিলেন আলীনগর। সেই কথা কিন্তু ওয়াটসকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এবং সেই আলীনগরের সন্ধির শর্ত হিসাবে ওয়াটস ইংরেজদের প্রতিনিধি হিসাবে সিরাজের সাথে চলে এসেছিলেন এই মুর্শিদাবাদে। সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সিরাজ ওয়াটসকে, সেই কথাই তিনি বলতে চাইছেন। ওয়াটস বলছে, জানে ইওর এক্সেলেন্সি, হ্যাঁ আমি জানি। সিরাজ বলছে, আলীনগরে তোমাদের কোম্পানির সাথে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। আলীনগরের যে সন্ধি হয়েছিল সেই সন্ধির শর্ত হিসাবে বিশেষ ক্ষেত্রেই বলা হয়, কিন্তু সেই সমস্ত সন্ধির যে শর্তগুলো ছিল তাতে কিন্তু সিরাজের যে ক্ষমতা, সিরাজের যে কর্তৃত্ব, সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছিল। কারণ ইংরেজরাই কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা লাভ করেছিল, তারা ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা লাভ করেছিল, তারা দুর্গ নির্মাণের অধিকার পেয়েছিল, টাকশাল বা টাকা পয়সা ছাপানোর অধিকার পেয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু পেয়েছিল। কিন্তু পাশাপাশি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র কোম্পানি করবে না বা নানা ধরনের সিরাজ বিরোধী কাজ করবে না, এই ধরনের শর্ত কিন্তু তার মধ্যে ছিল। তা কোম্পানি সেই সমস্ত শর্ত লঙ্ঘন করছে, এরকমই কিন্তু একটা খবর সিরাজের কাছে এসেছে বা তার কানে পৌঁছেছে। সেই কথাই কিন্তু ওয়াটসকে মনে করিয়ে দিচ্ছেন সিরাজদৌল্লা। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূ রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? অর্থাৎ তোমাদের কোম্পানির সাথে যে সমস্ত সন্ধি হয়েছে সেই সন্ধি কোম্পানি কথায় তারা বজায় রাখবে, সেই সন্ধির শর্তগুলো মেনে চলবে, এই জন্য তোমাকে কিন্তু আমার সঙ্গে বা এই মুর্শিদাবাদে রাখা হয়েছে। তাই কোম্পানি সেই সন্ধির শর্ত যদি লঙ্ঘন করে, উপেক্ষা করে, তাহলে কিন্তু তোমাকে তোপের মুখে অর্থাৎ কামানের মুখে উড়িয়ে দিতে পারি। সেটা কি তুমি জানো? ওয়াটস বলছে, জানে ইওর এক্সেলেন্সি, হ্যাঁ জানি। সিরাজ বলছে, তুমি তাহলে প্রস্তুত হও। ওয়াটস বলছে, আমি জানিলাম না আমাদের অপরাধ, আমরা কি অপরাধ করেছি যাতে সন্ধির শর্ত লঙ্ঘন করা হয়েছে, সেটা তো আমাদের জানাতে হবে। সিরাজ বলছে, তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। তোমরা যা অপরাধ করেছো তাতে সভ্য মানুষরা সেই ধরনের কথা বা সেই ধরনের কাজ করে না। শিষ্টাচার অর্থাৎ যে ভদ্র বা মার্জিত ব্যবহার, যাকে বলে শিষ্টাচার, সেই সমস্ত শিষ্টাচার তোমরা পালন করনি। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে, তোমাদের এত স্পর্ধা বেড়েছে যে যেন আকাশকে স্পর্শ করছে। কিন্তু আমি ভালো মানুষ, আমি শান্তি ভঙ্গ করতে চাই না, কোনো ঝামেলায় জড়াতে চাই না, এই জন্য আমি তোমাদের সাথে ভদ্র ব্যবহার করে এসেছি। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, তোমাদের সাথে ভদ্র ব্যবহার করা উচিতই নয়। ওয়াটস বলছে, আপনার অভিযোগ বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? সিরাজ বলছে, মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। যিনি মুন্সি থাকেন সভায় বা এই রাজদরবারে, তার একটা বিশেষ কাজকর্ম তিনি করেন। মুঘল বাদশাহের রাজদরবারে বাদশার যে সচিবীয় কাজকর্ম, প্রশাসনিক যে কাজকর্ম, সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা অর্থাৎ লিখে রাখার কাজ করতেন এক ধরনের কর্মচারী, তাদের বলা হয় মুন্সিজি। অর্থাৎ এই মুন্সিরা বিভিন্ন ধরনের তথ্য লিপিবদ্ধ করে রাখতেন, সরকারি চিঠিপত্র, কাগজপত্র এগুলো রাখতেন। সেই মুন্সিজিকে
অ্যাডমিরাল ওয়াটসন, একজন ইংরেজ অ্যাডমিরাল বা নৌবাহিনীর যে প্রধান তাকে বলে অ্যাডমিরাল, তার নাম ওয়াটসন। ওয়াটস কিন্তু প্রতিনিধি আর ওয়াটসন একজন অ্যাডমিরাল। তার একটা চিঠি দেখাতে বলা হলো। মুন্সিজি একটা পত্র বাইর করলেন। সিরাজ বললে, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এই চিঠি সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়তে লাগলেন। শেষের দিকে কি লেখা আছে, অর্থাৎ শেষের দিকে কি লেখা আছে পড়ো। ওয়াটস বলছে, I now acquaint you that the remainder of the troops which should have been here long since will be at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. এখানে কিছু বানান ভুল আছে। তো ওয়াটস বলছে, ওয়াটস যেটা পড়ছে তাতে লেখা রয়েছে যে আমি জানাচ্ছি, অ্যাকোয়েন্ট বা জানানো, আই নাও অ্যাকোয়েন্ট ইউ, আমাকে জানাচ্ছি যে রিমাইন্ডার অফ দ্য ট্রুপ, যে সেনাবাহিনী বা সেনা দলের যে রিমাইন্ডার, যে অবশিষ্ট অংশ যেটা রয়েছে, সেটা যেটা থাকবে সেটা শীঘ্রই কলকাতায় পৌঁছবে, অ্যান্ড ইন আ ফিউ ডেজ, কিছু দিনের মধ্যে, এবং আরো কিছুদিন পরে আমি আরো কিছু ভেসেল বা যুদ্ধ জাহাজ সেটা পাঠাবো, আরো সেনাদল পাঠাবো, এবং তারপর এমন একটা আগুন জ্বালাবো, কিন্ডল সাচ এ ফ্লেম ইন ইউর কান্ট্রি, তোমার দেশে বা এই জায়গায়, যে গঙ্গার সমস্ত জল দিয়েও তাকে এক্সটিংগুইশ বা নেভানো যাবে না। তা এরকম চিঠি ওয়াটসন কেন লিখলো, এটাই জানতে চাইছেন সিরাজ। তো সিরাজ বলছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দেন। সমস্ত সভায় যারা রয়েছে তারা হয়তো ইংরেজি বোঝেন না, তাই একটু তর্জমা করে অর্থাৎ বাংলায় অনুবাদ করে সেটাকে বুঝিয়ে দিতে অনুরোধ করলেন মুন্সিজিকে। তা মুন্সি বললেন যে কর্নেল ক্লাইভ কি সামরিক বাহিনীর অন্যতম যে শ্রেষ্ঠ পদ বা র্যাঙ্ক তাকে বলে কর্নেল র্যাঙ্ক। তো ক্লাইভ যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু মানে ইংল্যান্ডের একটা কোম্পানি যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তার যে নেতৃত্ব যিনি দিয়েছিলেন সেই কোম্পানির যে সেনাবাহিনীর নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনি ছিলেন রবার্ট ক্লাইভ। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর তিনি হয়েছিলেন। তো রবার্ট ক্লাইভ যিনি ছিলেন, সেই রবার্ট ক্লাইভের নেতৃত্বে কিন্তু সেনা এসেছিল সিরাজের আক্রমণ করতে, মুর্শিদাবাদ আক্রমণ করতে। সেই ক্লাইভের কলকাতাকে যখন সিরাজ আক্রমণ করলেন, কলকাতা দখল করলেন, তারপরে ক্লাইভ এবং মাদ্রাজে যারা আরো ইংরেজরা ছিল তারা কিন্তু কলকাতায় ছিল না, তারা মাদ্রাজে আরো সেনাবাহিনী চেয়েছিল ইংরেজরা, এবং সেখান থেকে আরো সেনা আসবে, আরো জাহাজ আসবে, এবং তারপরে এই মাদ্রাজের ইংরেজ সেনাবাহিনী এসে কলকাতায় এমন আগুন জ্বালাবে যে গঙ্গার সমস্ত জল দিয়ে সেটা নেভানো যাবে না, এরকমই একটা থ্রেট দেওয়া হয়েছে কিন্তু এই চিঠিতে। সিরাজ বলছে, এই ভীতি প্রদর্শন বা এই যে থ্রেট দেওয়া হয়েছে এটা অর্থ কি? ওয়াটস বলছে, অ্যাডমিরাল এই কথা লিখেছেন কেন আমি বুঝি না, কেন লিখেছেন আমি তো সেটা জানি না। সিরাজ বলছে, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র, ওয়াটসেরও একটা চিঠি রয়েছে, সেটা দেখাতে বলা হচ্ছে। মুন্সি পত্রখানা বাহির করলেন। আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে দিন যে ওর হাতের লেখা কিনা। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? তুমি কি বলতে পারো এটা তুমি লেখনি? ওয়াটস বলছে, হ্যাঁ আমি লিখেছি। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি, কি লেখা আছে। মুন্সি বলছে, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। এটা অর্থাৎ নবাবের উপর নির্ভর করা বা রিলাই করা ঠিক হবে না, এবং চন্দননগর আক্রমণ করাই কিন্তু উপযুক্ত হবে। চন্দননগর কাদের জায়গা? চন্দননগর ফরাসিদের উপনিবেশ। অর্থাৎ ইংরেজ এবং ফরাসিদের যে দ্বন্দ্ব চলছিল, সেই ক্ষেত্রে ফরাসিরা কিন্তু নবাবের কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, এবং নবাব আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাদের রক্ষা করবেন। তাই যদি চন্দননগর আক্রমণ করা হয় তাহলে ফরাসিরা ক্ষুব্ধ হবে সিরাজের প্রতি, এবং ফরাসিদের প্রতি কথা রাখতে পারবেন না সিরাজ, এটাই কিন্তু প্রতিপন্ন হবে। তো নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করা বুদ্ধিমানের কাজ। তাহলে এই চন্দননগর আক্রমণ করা সেটা কিন্তু ইংরেজদের কাজ নয়, তারা আক্রমণকারী হবে না, পরস্পরকে আক্রমণ করবেন না। আলীনগরের সন্ধিতে কিন্তু সেই সমস্ত কথাই বলা ছিল, এবং সিরাজ তাদের নিরাপত্তা দেবেন, এই সমস্ত কিছু বলা রয়েছে। তাই গোপনে গোপনে ফরাসিদের আক্রমণ ইংরেজরা করছে, এরকম পরিকল্পনা করছে, এটা কি উচিত হচ্ছে? সেটাই কিন্তু সিরাজের কথার মূল। সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরো পরিচয় চাও? তোমরা যে অভদ্র হচ্ছ, উদ্ধত্ত দেখাচ্ছ,
জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলে শয়তানি সন্ধান রাখি তা সামান্য পরিচয় দিয়ে রাখলাম। আমার সভাসদরা আমাকে খারাপ চোখেই দেখে, তারা নানা ধরনের বাজেভাবে আমাকে হেয় করে, কিন্তু তারাও যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, খারাপ ভাবনা চিন্তা করছে, সমস্ত খবর আমি কিন্তু রাখি। তুমি ওয়ার্ডস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার দরবারে রয়েছো, আবার এমন চিঠিপত্র আদান প্রদান করছো যাতে আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তো কেন তুমি করছো? তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করছো, আমার সভাসদ, আমার সভায় যারা রয়েছে তাদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছো, কলকাতায় ইংরেজদের উপদেশ দিচ্ছ যে তারা যাতে আমার আদেশ পালন না করে, লঙ্ঘন করে। জানো এর শাস্তি কি? তোমাকে কি শাস্তি দিতে পারি তুমি এটা জানো? ওয়াটস বলছে, পানিশ মি ইউর এক্সেলেন্সি ইফ ইউ উইল, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। আমাকে শাস্তি দিতে চাইলে শাস্তি দিন, আমি এটাই বলবো, আমি আমার কর্তব্য করেছি। আমি একজন ব্রিটিশ কর্মচারী, তা ব্রিটিশদের হয়ে কাজ করেছি, এটা আমার কর্তব্য, কাজের মধ্যেই পড়ে। সিরাজ বলছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না, এই দরবারে তোমাকে আর কোনো জায়গা দেবো না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে, কোনোদিন ভালো ব্যবহার করে আমাকে খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে অন্য কোনো মানুষ, অন্য কোনো সচ্চরিত্র ইংরেজ, ভালো চরিত্রের ইংরেজকে আমি এই দরবারে জায়গা দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়, পরিস্থিতি এখন ঠিক হয়নি, পরিস্থিতি যদি কোনোদিন ঠিক হয় তবে যাও। ওয়াটস বলছে, ফেয়ারওয়েল ইউর এক্সেলেন্সি, বিদায় জানিয়ে ওয়াটস কিন্তু চলে গেল। নবাবকে কুর্নিশ করে, অর্থাৎ মাথা নত করে যে সম্মান জানায়, যে অভিবাদন করে, যেটাকে কুর্নিশ বলা হয়েছে, এইভাবে চলে গেল। সেই সময় রাজবল্লভ, যার কথা বলা হয়েছে, রায় দুর্লভের পুত্র রাজবল্লভ, ঢাকার একটি অংশের দায়িত্বে তিনি ছিলেন, দেওয়ান এই পোস্টে ছিলেন। তিনি জাহাপনা বলে নবাবকে বলতে লাগলেন। সিরাজ বলছে, একটু অপেক্ষা করুন রাজা, অর্থাৎ আপনার কথা আমি পরে শুনবো। ফরাসি যিনি প্রতিনিধি ছিলেন, মাসিয়েলা, তার উদ্দেশ্যে সিরাজ বলতে লাগলেন। মাসিয়েলা বললেন, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি, কি আদেশ করুন বলুন। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করলেন। সিরাজ বলছে, তোমাদের কাছে আমি লজ্জিত, তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো কোনো অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সাথে তোমাদের বিবাদ আজকাল নয়, আমি জানি, আগেই বলেছি 1756 থেকে 63 ইউরোপে ইংরেজদের সাথে ফরাসিদের দ্বন্দ্ব চলছিল, তা নিয়েই তাদের বিভিন্ন জায়গায় ঝামেলা, ভারতবর্ষেও তা নিয়েই ঝামেলা তাদের। তো আজকালের ব্যাপার নয়, এবং এ দেশের কোনো ব্যাপার নিয়েও তোমাদের সাথে ইংরেজদের সমস্যা নয়। সাগরের ওপারে, অর্থাৎ অন্য জায়গায়, ইংল্যান্ডে বা ওই ওই সমস্ত জায়গায় তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও, অর্থাৎ গলা টিপে মারলেও, পরস্পরকে হত্যা করলেও আমার কিছু বলার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এটাই আমার ইচ্ছে, কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, তারা আমার অনুমতি ছাড়াই চন্দননগর দখল করে নিয়েছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তারা ফরাসিদের যে সমস্ত জায়গা থেকে তারা ফরাসিরা বাণিজ্য করে, সমস্ত জায়গা তারা দখল করতে চাইছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে, তোমরা এর একটা বিহিত করার জন্য, কিভাবে তোমরা এই জায়গা থেকে মুক্ত হতে পারো, এই জন্য আমার কাছে এসেছো। মাসিয়েলা বলছে, উই হ্যাভ অলওয়েজ শট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি, সব সময় আপনার সাহায্য আমরা চেয়ে এসেছি, আমরা চেয়েছি, সে শট মানে চাওয়া। সিরাজ বলছে, কলকাতা জয় আর পূর্ণিয়া সওকারজঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লক্ষ্য এবং অর্থ ব্যয় হয়েছে। এই যে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেছেন, সেই সময় তার প্রচুর মানুষ ইংরেজদের সাথে যুদ্ধ করেছে, অনেক মানুষ মারা গেছে, টাকা পয়সাও তার ক্ষতি হয়েছে। এদিকে সিরাজের বিরুদ্ধে তার যে মেজ মাসির ছেলে সাওকারজং, যিনি পূর্ণিয়া, বিহারের, বর্তমান বিহারের একটি জায়গা, সেখানকার শাসনকর্তা ছিলেন, সেখানে তার সেনাপতি গিয়ে তাকে হত্যা করেছে, মোহনলাল তাকে হত্যা করেছে। সেই সমস্ত কর্মকাণ্ড ঘটাতে গিয়ে তার কিন্তু প্রচুর টাকা পয়সা গেছে, এবং মানুষজনও, তার সেনা দলেও অনেকে মারা গেছে। তো আমার যারা মন্ত্রিমণ্ডল রয়েছে, যারা আমার সভাসদরা রয়েছে, তারাও এখন আর যুদ্ধ চাইছে না, তারা যুদ্ধের পক্ষপাতী না, কারণ যুদ্ধ হলে প্রচুর টাকা পয়সা, অর্থ নষ্ট হয়, মানুষও মারা যায়। তো এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি জানি যে তোমাদের উপর অবিচার হচ্ছে, ইংরেজদের সঙ্গে তোমরা পেরে উঠছো না, এবং আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে রক্ষা করব, কিন্তু আমি সমস্ত ইচ্ছা থাকলেও আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ইংরেজদের সাথে বিবাদে আমি প্রবৃত্ত হতে পারছি না, ইংরেজদের সাথে ঝামেলা আমি জড়াতে পারছি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো, আমি অক্ষম, তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারছি না, এরকম জায়গায়, পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি, তাই আমাকে ক্ষমা করো। এইরকম ভাবে তিনি কিন্তু ক্ষমা চাইছেন। স্বাভাবিকভাবে এই ব্যাপারটা কিন্তু মাসিয়েলার ভালো লাগবে না, কারণ সিরাজ তার কথা থেকে সরে এলেন।
সভা কিছুকাল স্তব্ধ রইল। মাসিয়েলা মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলে নবাবের দিকে চাইলেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মাসিয়েলা, ইউর এক্সেলেন্সি, ইউর রিফিউজাস ইউর হেল্প, ইউর প্রোটেকশন। আপনি আপনার হেল্প প্রোটেকশন রিফিউজ করছেন, অস্বীকার করছেন। দো উইথ গ্রেট রিল্যাক্টেন্স, আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রিডিকামেন্ট ইউ আর ইন, আই এম সরি ফর ইউ অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলফ। বলছে আপনি যে অনুরোধ, আপনি যে আমাদেরকে বলেছিলেন যে সাহায্য করবেন, যে সুরক্ষা দেবেন, সেটা আপনি অস্বীকার করছেন বা এখন করবেন না বলছেন। তো আপনি একটা অনিচ্ছা সত্ত্বেও হয়তো এটা করছেন, আপনি বলছেন। রিল্যাক্টেন্স মানে অনিচ্ছা। আমরা আপনার ফিলিংসটা বা অনুভূতিকে অ্যাপ্রিসিয়েট করছি, সাধুবাদ জানাচ্ছি। আপনি যে সংকটে আছেন, প্রিডিকামেন্ট মানে সংকট, সেটা আমরা উপলব্ধি করছি। আমাদের জন্য দুঃখ হচ্ছে, আপনার জন্য দুঃখ হচ্ছে। উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দ্য ল্যান্ড। তাই আমাদের কাছে আর কোনো উপায় নেই এই জায়গা ছেড়ে চলে যাওয়া ছাড়া, অর্থাৎ ভারতবর্ষের এই ভূমি ত্যাগ করা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, বা এই বাংলার এই ভূমি ত্যাগ করা ছাড়া আমাদের আর উপায় নেই। উইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যে জায়গাকে আমরা ভালোবাসতে শুরু করেছিলাম। অ্যালাউ মি ইউর এক্সেলেন্সি, অ্যালাউ মি, আমাদের অনুমতি দিন, টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, এটা বলতে যে আপনি কিন্তু ঘোরতর বিপদের মধ্যে আছেন। অন আওয়ার ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড, আমরা এই জায়গা ছেড়ে চলে যাওয়ার পরে, দ্যাট স্মদার্ড ফ্লেম উইল বার্স্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইউর কিংডম অ্যান্ড পিপল। যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, যে ধোঁয়াটা উঠছিল, সেটা কিন্তু ভেঙে ফেটে পড়বে এবং আপনার রাজ্যকে, আপনার মানুষজনকে কিন্তু শেষ করে দেবে। অর্থাৎ ইংরেজরা কিন্তু এমন একটা ঘটনা ঘটাবে, সেটা কিন্তু আমি আঁচ করতে পারছি। সিরাজ সিংহাসন থেকে নেমে এলেন, মাসিয়েলার সামনে দাঁড়িয়ে বললেন, সিরাজ বলছেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছো। আমার প্রতি তোমার যে ভালোবাসা বা প্রীতি, তারই পরিচয় দিয়েছো আমাকে ওয়ার্ন করে। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। বন্ধু সম্বোধন করে মাসিয়েলাকে বলছেন যে আমার কোনো প্রয়োজন হলে তোমাকে স্মরণ করব। কিন্তু সেটা কি সম্ভব? একবার চলে গেলে মাসিয়েলা যদি ফ্রান্সে চলে যান, তাকে কি স্মরণ করে সিরাজের কোনো কাজ হবে? তা মাসিয়েলা সেটাকে উপলব্ধি করতে পারছেন, তিনি বোঝেন। তাই বলছেন বাস্তবটা, যে আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি আমাদের আর কখনো দেখা হবে না। দুইজনেই চুপ করে রইলেন। ফেয়ারওয়েল ইউর এক্সেলেন্সি, তাকে বিদায় জানিয়ে মাসিয়েলা চলে গেলেন। কুর্নিশ করে চলে গেলেন। সিরাজ তার পিছু পিছু খানিকটা অগ্রসর হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দ্রুত ফিরে রাজা রাজবল্লভের কাছে অগ্রসর হয়ে বললেন। সিরাজ বলছে, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজাকে বলছেন যে আপনি যেন কি একটা বলতে চাইছিলেন। রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, এখন আর কোনো অর্থ রাখে না। তখন যদি বলতে পারতাম তাহলে কোনো মানে দাঁড়াতো। সিরাজ হেসে বললেন, সিরাজ বলছে, জানেন তো আমাকে কোনো কথা বলে লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। আপনারা মনে করেন যে আমাকে কোনো কথা বলে লাভ নেই। সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। রাজবল্লভ বলছে, ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। ইংরেজদের প্রতিনিধি ওয়াটসকে আপনি যেভাবে বিদায় দিলেন, সেইভাবে বিদায় না দিলেও চলতো, সেটা ভালো হয়নি। সিরাজ ফিরে এলেন। সিরাজ বলছে, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। এই যে ইংরেজ, ফরাসি, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, এগুলো বাদ দিন। আমরা আসুন না নিজেদের কথা সম্বন্ধে একটু আলোচনা করি। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা, যখন দরকার ছিল তখন তো কিছুই ভাবেননি। সিরাজ দ্রুত তার দিকে ফিরলেন। সিরাজ বলছে, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আমি কি বলিনি সে যদি আমি অপরাধ করে থাকি, আমি তো সেটাকে স্বীকার করেছি। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। যে সমস্ত অভিযোগ করেছেন সেগুলো আমি মাথা নত করে আমি কিন্তু মেনে নিয়েছি। আপনাদের সমস্ত অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। যা অভিযোগ করেছেন আমি মাথা নিচু করে মেনে নিয়েছি। কোনো কটূক্তি, খারাপ কথা বলেছেন, আমি কিন্তু প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। এত স্পর্ধা আপনারা দেখাচ্ছেন। আপনারা সারা দেশে আমার সম্বন্ধে দুর্নাম রটিয়েছেন যে আমি খারাপ। কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, তারা আমাকে শ্রদ্ধা এখন আর করে না। আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে, তাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছেন। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আর কত নীচ দেখাতে চান আমাকে? এই কথা বললেন সিরাজ তার এই জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখের উদ্দেশ্যে। জগৎ শেঠ বলছেন, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, অর্থাৎ আপনাকে নিজ দেখিয়ে আমাদের কি লাভ? সিরাজ বলছে, স্বার্থ সিদ্ধি। নিশ্চয়ই কোনো আপনাদের স্বার্থকে আমি বিঘ্ন করছি, আপনাদের কোনো উদ্দেশ্য আমি সফল হতে দিচ্ছি না।
জগৎ শেঠ বলছে স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, আমরা যদি নিজেদের স্বার্থ বা ব্যক্তি স্বার্থকেই দেখতাম, তাহলে অন্য কিছু হতো, অর্থাৎ উজ্জ্বল রয়েছে, কথাটা বলছে না পুরোপুরি। সিরাজ বলছে বলুন তাহলে কি বলতে চাইছেন, পুরো কথাটা বলুন। জগৎ শেঠ বলছেন তাহলে বাংলা সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন, তাহলে আপনি আর নবাব থাকতে পারতেন না। সিরাজ বলছে এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আমি নবাব, আমার মুখের ওপর এত বড় কথা আপনি বলতে সাহস পাচ্ছেন? জগৎ শেঠ বলছে আপনার উপদ্রবী অর্থাৎ আপনার অত্যাচার আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ বলছে আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতা অর্থাৎ আমি সবকিছু সহ্য করছি, এই জন্য আপনাদের স্পর্ধা সেটা বেড়ে গেছে, স্পর্ধা বেড়েছে, আমি সবকিছু সহ্য করি, আপনাদের কিছু বলি না, এই জন্য আপনারা স্পর্ধা বেশি পেয়েছেন। মির্জাফর বলছে জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। মির্জাফরও তার সঙ্গে যুক্ত হচ্ছে, বলছেন যে জাহাপনা আপনি মানি লোকের অসম্মান করেছেন, এই এই এটা করে আপনি আমাদের সবারই অপমান করেছেন। সিরাজ বলছে সকলে মিলে আপনারা কি আমার কম অপমান করেছেন, আপনারা কি আমার কম অপমান করেছেন? রাজবল্লভ বলছে আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি, আপনার সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলো কিন্তু মিথ্যে নয়। সিরাজ হচ্ছে সত্যাশ্রয়ী রাজা, রাজা রাজবল্লভ, বলুন সিংহাসনে আরোহণ করার পর এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? এই যে আমি সিংহাসনে বসেছি, প্রায় 15 বছর সিংহাসনে ছিলেন সিরাজ, এই 1 বছরের মধ্যে আমি কি অনাচার আমি করেছি, কি এমন খারাপ কাজ বা সমাজে যে সমস্ত কাজগুলোকে সামাজিক রীতিনীতিতে মান্য করা হয় না সেগুলোকে বলে অনাচার, বাজে আচরণ, সেই ধরনের কি অনাচার আমি করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন? অর্থাৎ কটা রাত আমি ঠিক করে ঘুমোতে পেরেছি, আর কটা দিন আমি একটু বিশ্রাম পেয়েছি বলুন? রাজবল্লভ বলছে আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, অর্থাৎ আপনি সারাদিন কি করেন সেটা কি আমাদের কণ্ঠস্থ থাকবে, আমরা কি জানবো? যারা বলছে অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন, আর এদিকে আমি কোথায় কি অনাচার করেছি সেটা আপনারা কিভাবে বলছেন? আপনারা বলছেন আমার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আপনাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, সারাদিন কি করি, কিন্তু এদিকে আমি অনাচার করছি সেটা আপনারা জানেন। রাজবল্লভ বলছে পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না, পাপ ঠিক প্রকাশ পাই তাই। সিরাজ বলছে পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। এখানে একটি চরিত্রের কথা বলা হয়েছে, যিনি ছিলেন ঢাকার যে শাসনকর্তা ঘাসেটি বেগমের স্বামী নোয়াজেস মোহাম্মদ, তার ধন সম্পদের দায়িত্বে ছিলেন হোসেন কুলি বেগ বলে একজন ব্যক্তি, তাকে হত্যা করা হয়েছিল। সে হোসেন কুলি এই এই যে একটা রাজনীতির মধ্যে পড়ে তিনি মারা গিয়েছিলেন, তা হোসেন কুলি প্রাণ দিয়ে সেটা কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে, সিরাজ সেটা বলতে চাইছে। তো নিজের জীবন দিয়ে কি আবারটা বুঝতে চান? রাজবল্লভের সামনে গিয়ে এটা কিন্তু বলতে চাইলো। রাজবল্লভ মাথা নিচু করলেন। এই যে ঢাকার দরবারে যে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে ধন সম্পদের সমস্ত দায়িত্ব একটা তহবিল তছরূপের ব্যাপার হয়েছিল, ঢাকার সম্পত্তি ওলটপালট হয়েছিল, টাকা পয়সা হিসেব মিলছিল না, সেই ক্ষেত্রে রাজবল্লভ কিন্তু তার ছেলে কৃষ্ণদাসকে ইংরেজদের কাছে পাঠিয়ে দিয়েছিল সমস্ত টাকা পয়সা দিয়ে, এরকম ঘটনা কিন্তু ঘটেছিল। সেই সমস্ত কিছু মনে করিয়ে দিয়ে রাজবল্লভকে ইঙ্গিত করে নবাব বলছেন যে আপনিও কি নিজের জীবন দিয়ে তা বুঝতে চান হোসেন কুলির মতোই? শেঠজি, জাফর আলী খা, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন যে মুখটা কতটা ছোট হয়ে গেছে আমার কথায়। মির্জাফর বলছে এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করবো না। আমি তরবারি স্পর্শ করে কথা দিচ্ছি, আপনি এইভাবে প্রত্যেকটা মানি যারা মান সম্মান আছে, অর্থাৎ রাজবল্লভ হোক বা অন্য কিছু অন্য যারা রয়েছে, তাদের এইভাবে যদি অপমান করেন তাহলে আপনার হয়ে কিন্তু কখনো আর অস্ত্র ধারণ করবো না। মোহনলাল বলছে আজ পর্যন্ত কদিন তা ধারণ করছেন সিপাহ সালার, আপনি সেনাধ্যক্ষ অর্থে আপনি সেনাবাহিনীর প্রধান, আমরা এছাড়া আমরা যারা রয়েছি তারাও সেনাবাহিনীর সাথে যুক্ত সেনাপতি, কিন্তু আপনি সিপাহ সালার হয়ে প্রধান সেনাপতি হয়ে আপনি কদিন নবাবের হয়ে অস্ত্র ধারণ করেছেন? মোহনলাল যে সিরাজের পক্ষে রয়েছে, সিরাজের পক্ষের সেনাপতি, সিরাজ বিরোধিতা কখনোই করেনি, শেষ পর্যন্ত সে কিন্তু মির্জাফরকে উদ্দেশ্য করেই কথা বলল। মির্জাফর এতে ক্ষুব্ধ হলো। তো পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকাতকে হত্যা করে বুঝিয়ে স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল, অর্থাৎ পূর্ণিয়ার যুদ্ধে তুমি শওকাতকে হত্যা করেছো, তাতে তোমার এত স্পর্ধা বেড়ে গেছে? মীর মদন বলছে মির্জাফর মোহনলাল এবং মীর মদন কিন্তু নবাবের পক্ষে। কোন যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহ সালার নবাবকে সাহায্য করেছেন? অর্থাৎ কলকাতা জয় হোক বা
পূর্ণিয়া বিজয়, কোনো ক্ষেত্রে কি মির্জাফর অর্থাৎ আপনি সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর বলছে, জাহাপনা নিচের এই স্পর্ধা, ও আমার থেকে অধস্তন, আমার থেকে নিচু পদমর্যাদাভুক্ত, ও আমাকে এইভাবে অপমান করছে। তখন মোহনলাল মোক্ষম দিয়েছে যে নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সব সময় মনে থাকে, তেমন এ কথা মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা সবসময় শোভন নয়? নবাব তো আপনাদের থেকে উচ্চপদস্থ, তাহলে নবাবের কাজের সমালোচনা আপনারা কিভাবে করেন নবাবের নিম্নপদস্থ হয়ে? সেটাই কিন্তু মনে করিয়ে দিতে চাইছে মোহনলাল। মীর মদন বলছে, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির, ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, যে নবাবের পক্ষে কেউ নেই। প্রধান প্রধান সেনাপতি যারা রয়েছেন, যারা আমির, ধনশালী, একসাথে অনেক আমির হলে তাদেরকে বলে ওমরাহ, অর্থাৎ অনেক ধনশালী ব্যক্তি। এটা হলো প্লুরাল ফর্ম। এছাড়া রইস রাজা, ধনবান রাজা, তারা কি মনে করেছেন যে নবাব অসহায়, নবাবের হয়ে কেউ নেই। সিংহাসন রক্ষা তিনি তো করতে পারবেন না, আত্মরক্ষা, নিজেকে রক্ষা করা সেইটুকু শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বিথাই খাই না, অর্থাৎ নবাবের অন্নে আমরা প্রতিপালিত হই, নবাবের কাজ করে আমরা আমাদের পেট চালাই, সেটা কিন্তু শুধু শুধু নয়, তার প্রতি দায়বদ্ধতা আমাদের আছে, একথা তাদের মনে রাখা উচিত। মির্জাফর বলছে, এইসব অর্বাচীনকে, অর্থাৎ এটা নবীন, নিতান্তই অপরিপক্ক, তাদের জ্ঞান বুদ্ধি একটু কমই আছে, এই অর্থে অর্বাচীন বলা হয়, অনেকটাই নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তো এদের দিয়ে যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, অর্থাৎ মির্জাফরের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে মির্জাফর দরবার ত্যাগ করতে চাইছে। দরবার আমরা ত্যাগ করি, নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন আমরা চলে যাই। রাজবল্লভ, জগৎশের, দুর্লভ রায় এরা প্রস্থানের উদ্যোগ করলো, চলে যাওয়ার উদ্যোগ করলো। সিরাজ বলছে, দাঁড়ান। সকলে স্থির হয়ে দাঁড়ালেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে যে দরবার ছেড়ে চলে যাচ্ছেন, আমার কি অনুমতি নিয়েছেন? মির্জাফর বলছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, আমরা বাধ্য হচ্ছি দরবার ছেড়ে চলে যেতে। সিরাজ বলছে, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। আপনাদের বন্দি করলে এখান থেকে বাধ্য হয়ে আপনারা দরবার ত্যাগ করবেন, আপনাদের অন্যত্র বন্দিশালায় পাঠানো হবে। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন, সেই পত্র, অর্থাৎ মির্জাফরের কাছে যে পত্রটা লিখেছিলেন ওয়ার্ডস, সেই পত্রটা বার করুন। মুন্সিজি পত্র বাঁচতে লাগলেন। মির্জাফর অবাক হয়ে গেছে, আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন? হ্যাঁ নবাবে সিপাহসালার, খোজা পিদ্রুর মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল। একজন ব্যক্তির প্রসঙ্গ এসেছে, খোজা পিদ্রু। খোজা মানে মূলত যাকে নপুংসক করা হয়েছে, যার ক্ষমতা, যে পুরুষত্ব ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে, এরকম হারেমে এরকম প্রচুর ব্যক্তিকে রাখা হতো যাদের পুরুষ মনে করা হয় না, সেই একজন ব্যক্তি, সেরকম একজন ব্যক্তি যার নাম পিদ্রু। তিনি একজন আর্মেনীয় ব্যবসায়ী। সেই আর্মেনীয় ব্যবসায়ী খোজা পিদ্রু, সেই চরিত্র প্রসঙ্গ এসেছে, তার দ্বারা বা তার কাছ থেকে পাওয়া, বা তাকে তিনি পাঠিয়েছেন ওয়ার্ডস, তার মারফত তাকে দিয়ে পাঠিয়েছেন একটা চিঠি। তো আপনার উদ্দেশ্যে পাঠিয়েছেন, মির্জাফরের কাছে পাঠিয়েছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য আমাদের হস্তগত হয়েছে, সেই চিঠিটা আমরা পেয়েছি। সেই চিঠিটা কি দেখতে চান? মির্জাফর বলছে, নবাবের অনুগ্রহ আপনি দেখালে দেখবো, সভাসদ্য শুনিয়ে দেবো কি লেখা আছে। পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা, পত্রে কি আছে আমি তো জানি না। সিরাজ বলছে, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না, কি লেখা রয়েছে, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল সেটা সিদ্ধ হবে। যে উদ্দেশ্যে আপনাকে লেখা হয়েছে আপনি জানলে তো সেই কাজটা করতে পারবেন, আপনি সে উদ্দেশ্য পূর্ণ হবে, সেটাও হবে না। মির্জাফর বলছে, যাবো না, তাহলে কি করবেন স্থির করেছেন, আপনি কি করবেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। যারা রাজদ্রোহে, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, তাদের উদ্দেশ্যে বা তাদের কি করা উচিত? মির্জাফর কোনো কথা বললেন না। রাজা রাজবল্লভ কি বলেন, আপনি কি বলেন রাজা রাজবল্লভ? রাজবল্লভ এখন ভাবছে যে তাহলে কি আমার সম্বন্ধেও কিছু জানে, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন, কোনো চিঠি? সিরাজ বলছে, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না, তিনি কাছাকাছি করেন না। এই সঙ্গে সঙ্গে জাফর আলী খা অর্থাৎ মির্জাফরকে উদ্দেশ্য করে বলছেন, জাফর আলী খা। মির্জাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? এই সবার মাঝে কি আমার বিচার করতে চান? নবাব তার দিকে চাইলেন, তিনি সিংহাসন থেকে নেমে এলেন। সিরাজ বলছে, জাফর আলী খা, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অর্থাৎ আজকে বিচার করার সময় নেই। আজকে যেই রকম কঠিন পরিস্থিতি উপস্থিত হয়েছে, যে ইংরেজরা বিভিন্ন জায়গায় পরপর আক্রমণ করছে, বিভিন্ন জায়গা দিয়ে তারা কিন্তু এই মুর্শিদাবাদের নবাবের যে রাজপ্রাসাদ রয়েছে তার উদ্দেশ্যে তারা কিন্তু পরপর তারা আসছে। তারা হুগলি আক্রমণ করেছে, কাটোয়া, অগ্রদ্বীপ, এই সমস্ত জায়গাগুলোতে পরপর এই সমস্ত জায়গাগুলো থেকে আস্তে আস্তে পলাশির উদ্দেশ্যে তারা কিন্তু আসছে। এই খবর কিন্তু আছে নবাবের কাছে, এবং প্রত্যেকটা জায়গায় ইংরেজদেরকে কিন্তু কেউ
প্রতিহত করতে পারেনি, অর্থাৎ বাধা দিতে পারেনি। তাতেও নবাব কিন্তু বুঝতে পেরেছেন যে তার যারা সেনাপতিরা রয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে, বা তারা ইংরেজদের সাথে যোগ সাজস রেখেই চলছে, তারা একটা সমন্বয় রেখে চলছে। তো সেই কথাই তিনি বলছেন যে আজকে যে দিন উপস্থিত হয়েছে তাতে বিচার করলে কিন্তু হবে না। আজকে নতুন করে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য সবার মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ সবাই মিলেমিশে চলতে হবে। কারণ বাংলা বিহার উড়িষ্যার নবাব তিনি এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, দেশের কঠিন পরিস্থিতি। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন, মেনে নিই, আমিও অন্যায় করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন, কে বেশি অপরাধ করেছেন আল্লাহ বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলাটির দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলাটির দুর্দিনে আমাকে কিন্তু ত্যাগ করে চলে যাবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জানাব? এই দুর্দিনের জন্য কে দায়ী? আবারও বিচার চাই রাজা, আবারও বিচার চাইছেন? রাজবল্লভ বিচার না জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর, এখনো সময় আছে। এখনো যদি ভালোভাবে ওদের সাথে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া যায় তাহলে হয়তো এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে। সিরাজ বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ, তাদের সাথে আপোষ করবো, অর্থাৎ মিটমাট করবো। আপনারা রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? তারা কলকাতায় সৈন্য সমাবেশ করছে, চন্দননগর আক্রমণ করেছে, এইদিকে কাশিমবাজার যেটা মুর্শিদাবাদের নবাবীর খুবই কাছে, কাশিমবাজার মুর্শিদাবাদ থেকে মাত্র 8.7 কিলোমিটার, মানে 9 কিলোমিটারের মতো, এত কাছাকাছি চলে আসছে। এই সমস্ত কিছু কি তারা শান্তি স্থাপন করতে চায়? তারই প্রয়াস, তারই চেষ্টা। জগৎ শেঠ বলছে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। সিরাজ বলছে কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। আমি বাংলাদেশ অরাজক ছিল না, আমি তো বলেছিলাম এখানে রাজা আছে, শাসক আছে, তাই তোমাদের দুর্গের কি দরকার? কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মির্জাফর বলছে আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ বলছে সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। বাংলার মান মর্যাদা রক্ষা করতে হবে, সমস্ত দিক থেকে আমাকে সাহায্য করুন আপনারা, শক্তি বুদ্ধি সবকিছু দিয়ে। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, এই বিপদ থেকে, ইংরেজ আক্রমণের ভয় থেকে বা এই আক্রমণ থেকে আমরা যদি রক্ষা পাই, তাহলে একদিন না হয় আমার বিচার বসবেন, তারপরে সেদিন যে দণ্ড, যে অপরাধের শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য যদি মনে করে অন্য কাউকে সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে বা আনন্দিত মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে এই কথা শুনে নীরব হলেন। জাফর আলী খাঁ আপনি শুধু সিপাহ সালার নন, আপনি শুধু সিপাহ সালার নন, অর্থাৎ আমার মুখ্য সেনাপতি নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা দিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? বিপদে যে পাশে থাকে, লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। লোভের পড়ে, টাকা পয়সার লোভে পড়ে নানা কারণে মানুষ হয়তো অনেক সময় অন্যায় কাজ করে, কিন্তু কর্তব্যের আহ্বান, এই যে দেশের আহ্বান, এই বাংলার নবাবী রক্ষার আহ্বান, এই যে আহ্বানে যদি লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে যে পারে সেই তো পুরুষ। তো সেই পুরুষ আপনার আছে আমি জানি। অর্থাৎ এইভাবে তাকে মোটিভেট করার, তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে লাগলো। একটু চুপ করে থেকে সবার মুখ ভাব লক্ষ্য করে আবার তিনি বলতে লাগলেন, সিরাজ বলতে লাগলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অর্থাৎ বাংলা, আপনারা মনে করতে পারেন আমি মুসলিম, কিন্তু বাংলা শুধু মুসলমানদের নয়, বাংলা হিন্দুদেরও, আপনারা হিন্দু। তাই হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলছেন এবার সিরাজদৌল্লা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছে করেছি। আমি যদি অপরাধ করে থাকি সবার কাছে করেছি, হিন্দুর কাছেও করেছি, মুসলমানের কাছেও করেছি। আঘাত যা পেয়েছি তা মিলিত হিন্দু মুসলমানের সবার কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে, অর্থাৎ আমি পার্সিয়ালিটি করেছি কারোর প্রতি, সেটা কিন্তু বলতে পারবেন না। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না, যে আমি মুসলমান সেই জন্য আমার দিক থেকে চোখ সরিয়ে নেবেন, সেটা কিন্তু করবেন না। আবার চারদিকে চেয়ে দেখলেন, আবার বললেন, বাংলার ভাগ্যাকাশে আর দুর্যোগের ঘন ঘটা, বাংলার ভাগ্যের আকাশে যেন দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে, তার শ্যামল প্রান্তর, সবুজ প্রান্তরে যেন রক্তের আলপনা। কারণ চারদিকে রক্তক্ষয়ী সংগ্রামের যেন প্রস্তুতি হচ্ছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে আর কি। জাতির সৌভাগ্য সূর্য, বাঙালি জাতির বা বাংলা জাতির সৌভাগ্যের যে সূর্য, সেটা আজ অস্তাচলগামী, তা যেন অস্তাচলে যাচ্ছে, ডুবে যাওয়ার উপক্রম। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। সন্তান অসুস্থ, তার মাথার কাছে জননী রুদ্ধমানা, সে কাঁদছে, অপেক্ষা করছে কখন রাতের অবসান হবে, তারপরে এই সমস্যা কেটে যাবে।
কে তাকে আশা দেবে? এই জননীকে, বাংলা জননীকে কে আশা দেবে, কে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান, জীবন দিয়ে এই মরণের অভিযান, এই যে মৃত্যুর খেলা শুরু হয়েছে তাকে রোধ করব? মির্জাফর তা এই কথায় অনুপ্রাণিত হয়ে বলছে, জাহাপানা জানাব, আমি আছি। সিরাজ বলছে, আপনি? হ্যাঁ, আপনি সিপাহ সালার, আপনি তা পারেন, আপনিই পারেন। মির্জাফর, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনাকে সহায়তা করব, সব ক্ষেত্রে আপনাকে সাহায্য করব। মোহনলাল বলছে, আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। অর্থাৎ কিছুক্ষণ আগে মোহনলাল মির্জাফরের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছিল, সেও কিন্তু মির্জাফরের কথা শুনে চলার অঙ্গীকার করলো। মীর মদন বলছে, তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ এই সবাইকে একটা ঐক্যের পরিবেশ তৈরি করে বলছে, আমি ধন্য, আমি আজ ধন্য। গোলাম হোসেন, জানাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। গোলাম হোসেন যে বসেছিল নবাবের পায়ের কাছে, তার ভৃত্য অনুগত, সে বলছে, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন না? সিরাজ বলছে, হ্যাঁ, পলাশি। সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। পলাশি নদিয়া জেলার নদিয়া মুর্শিদাবাদের যে সীমান্তবর্তী জায়গা, মুর্শিদাবাদ থেকে পলাশির দূরত্ব 50.6 কিলোমিটার, অনেকটাই দূর। সেখানে আম বাগানে পলাশির যে পলাশ গাছের এক সময় ছিল, সেখানে আম বাগানে সৈন্য সমাবেশ করা হচ্ছে। ক্লাইভেও তার নেতৃত্বে কোম্পানির ফোর্স সেই দিক দিয়ে আসছে। তো ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফোর্স সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুল্লভ, ইয়াল লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সেনাবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো। সিরাজ বলছে যে সিপাহ সালারকে উদ্দেশ্য করে, যে আপনার আদেশে রায়দুল্লভ, ইয়াল লতিফও সিরাজের বিরুদ্ধে রয়েছে। আর সিনফ্রে যার কথা বলা হয়েছে, তিনি কিন্তু নবাবের পক্ষে যুদ্ধ করা একজন ফরাসি সেনাপতি। এরা সবাই সৈন্য নিয়ে উপস্থিত থাকবে। আমিও আপনার আদেশবহ হয়ে থাকবো। আপনি যেমন আদেশ করবেন আমিও আপনার আদেশ পালন করব। আপনাদের আমি আর দরবারে আবদ্ধ রাখবো না, এখানে থেকে লাভ নেই। আপনারা যুদ্ধযাত্রার আয়োজন করুন, পলাশি যাত্রার আয়োজন করুন। প্রথমে সেনাধ্যক্ষ যারা রয়েছে এবং পরে সভাসদরা দরবার ত্যাগ করলেন। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারদিকে চাইলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হলেন। সামনে নুয়ে পড়েছে, সিংহাসনের দিকে চেয়ে রইলেন। ঘাড় ঘুরিয়ে অস্ফুট কণ্ঠে বললেন, সিরাজ বলছেন, গোলাম হোসেন। গোলাম হোসেন বলছে, যাহাবানা, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না যাহাবানা, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখতে লাগলেন। ধীরে ধীরে ঘাসেটি বেগম, অর্থাৎ সিরাজের বড় মাসি, তিনি প্রবেশ করলেন। সিরাজের বড় মাসিকে সিরাজ কিন্তু বন্দি করে রেখেছেন তার মতিঝিল প্রাসাদে। ঢাকার শাসনকর্তা ছিলেন ঘাসেটি বেগমের স্বামী। সিরাজের ছোট ভাইকে ঘাসেটি বেগম তার পুত্র সন্তান না থাকায় তিনি তাকে দত্তক নিয়েছিলেন। এই ঘাসেটি বেগমের যে দত্তক পুত্র সিরাজের ছোট ভাইও কিন্তু মারা যায়। ঘাসেটি বেগম প্রথম দিক থেকেই সিরাজের বিরোধিতা করেছেন। সিরাজের ক্ষমতা লাভ তার একদমই পছন্দ হয়নি। তার স্বামীও সিরাজকে পছন্দ করতেন না। এইরকম নানা কারণে ঘাসেটি বেগম ইংরেজদের সাথে একত্রিত হয়ে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এই কথা জানার পরে সিরাজ কিন্তু ঘাসেটি বেগমকে বন্দি করে রেখেছেন মতিঝিল প্রাসাদে। তো এই ঘাসেটি বেগম প্রবেশ করেছেন। ঘাসেটি বলছে, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো, অর্থাৎ নিজের বিবেককে প্রশ্ন করো। সেই কথা কিন্তু ঘাসেটি বেগম বলতে লাগলেন। সিরাজ বলছে, কে? দ্রুত ঘুরিয়ে দাঁড়িয়ে ঘাসেটিকে দেখলেন, হেসে বললেন, ও আপনি? কাছে অগ্রসর হলেন। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। আমার সঙ্গে কোনো দরকার আছে মাসি? তো আপনি যদি আমাকে স্মরণ ঘাসেটি কিন্তু প্রথম থেকে সিরাজের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করছে, অর্থাৎ খারাপ ভারাপ কথা বলছে, গরম গরম কথা বলছে। তো ঘাসেটি, সিরাজ যেই পোলাইটলি নম্রভাবে কথা বলছে, ঘাসেটি কিন্তু তার প্রত্যুত্তরে উত্তপ্ত ভাবেই কথা বলছে। ঘাসেটি বলছে, নবাবের অবসরের বড়ই অভাব না, আপনার কি সেই সময় আছে? সিরাজ বলছে, বিপদ ঘনিয়ে এসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এত বিপদ সামনে, এখনো বিপদ? ঘাসেটি বেগম তোমার বন্দি, আমাকে তুমি বন্দি করে রেখেছো। শওকত জাং তোমার আরেক মাসতুতো ভাই, তাকেও তুমি রণক্ষেত্রে নিহত করেছো। প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয় পাচ্ছ তুমি? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। কোম্পানির ফৌজ কাশিমবাজার দিকে করেছে। ঘাসেটি বেগম এই খবরটা শুনে আনন্দিত। সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমন দুর্দিন কে কামনা করে মা? তেমন দুর্দিন কি কেউ চায়? দুর্দিন না সুদিন? খারাপ দিন না ভালো দিন? সিরাজ বলছে, সুদিন নয়, ঘাসেটির বন্ধন মোচন হবে, আমার বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়, সিরাজের পতন হবে। আমি তো সেটাই চাই। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন না। বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরছে, যেই কথাটা আমি বাইরে প্রকাশ করতে পারছি না, মনে চেপে রাখা কষ্টটা বাইরে প্রকাশ হতে পারছে না,
তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, আমার সমস্ত সম্পত্তি ক্রোধ করে নিয়েছো, আমাকে দাসী করে রেখেছো। মাসি তা ভুলবে? আমি তা ভুলে যাব? সিরাজ বলছে, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না, অকারণে আমাকে আর এরকম ভাবে তিরস্কার করবেন না। ওস্তাদজি বলছে, অকারণে? কোনো কারণ নেই নয় কি? মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে, কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছো? তুমি নও দস্যু। এখানে কিন্তু পালিত পুত্রের কথা এসেছে, পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছো এই কথাটা এসছে। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে নাও পারে, কারণ আহ আহ, এই পালিত পুত্র যার কথা বলা হয়েছে সে কিন্তু সিরাজের ভাই, সে কিন্তু পালিত পুত্র। কিন্তু আরেকটা তথ্য রয়েছে যে সিরাজের ভাই কিন্তু বেশি দিন বাঁচেনি। সিরাজের ভাই অল্প বয়সে তার কিন্তু আরেকটা পুত্র সন্তান হয়েছিল, সিরাজের ভাইয়ের অর্থাৎ সিরাজের আহ ভাইপো আর কি বলা যেতে পারে। তাকেও কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী মনে করে তাকে সামনে রেখে, এর আগে যে রাজা রাজবল্লভের কথা বলা হয়েছে সে কিন্তু ঢাকার শাসন কাজ চালিয়ে যাচ্ছিল, তো সেই কথার দিকেই হয়তো ইঙ্গিত করা হয়েছে। তো সেই পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছো, তুমি নাও দস্যু, তো তুমি তো সব এই সমস্ত কিছু করেছো। সিরাজ বলছে, মতিঝিল আপনারই রয়েছে মা, তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? সিরাজ বলছে, রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, আমার কোনো সম্বন্ধ আছে? আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা, তোমার প্রতি প্রতিহিংসা রয়েছে। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে, তোমার এই প্রাসাদ কেউ দখল করবে, তোমার এই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে, অর্থাৎ শওকত জংয়ের যে পরিণতি হয়েছে, যেভাবে মেরে ফেলা হয়েছে, তোমাকেও সেই রকম ভাবে যদি মারা হয়। সেই কথাটা পুরো বলা হলো না, এরই মধ্যে লুৎফা অর্থাৎ সিরাজের সর্বকনিষ্ঠ স্ত্রী, সিরাজের 3 স্ত্রী, তার মধ্যে সর্বকনিষ্ঠ স্ত্রী হলো লুৎফা বা লুৎফুন্নেসা। তিনি প্রথম জীবনে ছিলেন একজন হিন্দু পরিচারিকা, তো তার সাথে পরবর্তী সময় তার আগের নাম ছিল রাজকুমারী। তো তার কথা বলা হয়েছে, তিনি চলে এলেন। আহ এই যে কথাটা যে বলছিল তার মাসি, সেই কথাটা যাতে না বলা হয় তার জন্যই তিনি বলতে লাগলেন। লুৎফা ছুটে এলে বলেন, মা মা তোমার মুখে এ কথা শেষ করো না, অর্থাৎ সিরাজের মৃত্যু কামনা তুমি আর করো না। ভার্সিটি বলছে, নবাব মহিষী অর্থাৎ নবাব রানী এসছেন? লুৎফা, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী আমাকে বলো না, আমি তোমার মেয়ের মতোই বা মেয়ে। ঘাসেটি বলছে, নবাব মহিষী নও, আজ ভাবছো খুবই বিনয় করলে, যে আজকে মনে করছো খুব বিনয় করলে, নম্রতা বা ভালো ব্যবহার দেখাচ্ছ, কিন্তু দুদিন বাদে এই কথাই সত্যি হবে, এই আমার মতো জীবনযাপন করতে হবে, অর্থাৎ আমি যেভাবে বৈধর্ব অবস্থায় অর্থাৎ বিধবা হয়ে আমি যেভাবে জীবনযাপন করছি, এই কষ্টকর জীবন তোমারও যাপন করতে হবে। লুৎফা বলছে, নবাব, নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন, অর্থাৎ আমার বিরুদ্ধে, অর্থাৎ আমি আপনার তো দাসী, আপনার আজ্ঞাবহ, আপনার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনার কাছে, তা আমাকে শাস্তি দিন, আপনার বউকে খুশি করুন। অর্থাৎ এই কথার মধ্যে ব্যঙ্গ রয়েছে। যাবো না, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, ওর যে তির্যক কথা, বাঁকা বাঁকা কথা আমার সহ্য হচ্ছে না। দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। এখনো আসার সময় আসবে, অমন করে কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম, আমার উপর অত্যাচার হয়েছে, তাও সমস্ত কিছু সহ্য করে কান্না করে দিন কাটাতাম। তোমার তাতেও বাদ সাধলে, ছল করে এনে এনে এই পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। সে ঢাকায় ছিলেন এই গাজীটি বেগম, সেখান থেকে নিয়ে এসে মতিঝিল প্রাসাদে তাকে বন্দি করে রাখা হলো। তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করবো বিদ্রোহিনীকে? অর্থাৎ আপনি আমার প্রতি এভাবে বিদ্রোহ করছেন, আমি আপনাকে ক্ষমা করে দেবো? অর্থাৎ সিরাজ এতক্ষণ ধরে সহ্য করছিলেন, এবার সিরাজ ক্ষুব্ধ হয়ে উঠলেন। মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটা না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছে, নবাব জাহাপনা। সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সহ্য করতে পারছি না লুৎফা, ঘরে বাইরে যেভাবে আমাকে অপদস্থ অপমান করা হচ্ছে, আমাকে এরকম তির্যক কথা বলা হচ্ছে, আমার আর ভালো লাগছে না। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোরে থাকতে হবে। আমি কোনো অপরাধ করিনি, হাত জোর করে সবসময় আমাকে থাকতে হবে। দুই হাতে মাথা চেপে ধরলেন। ভার্সিটি বলছে, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? অন্যকে বঞ্চিত করে তুমি এই সিংহাসন পেয়েছো, এই সিংহাসন তোমাকে শান্তি দেবে না। সিরাজ বলছে, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়, আমি জানি কিভাবে ওদের কণ্ঠরোধ করা যায়, যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলছে তাদের মাথাকে নত করা যায়। শুধু আমার মুখের একটা কথা, চোখের একটা ইঙ্গিত সাপেক্ষ, একটা মুখে কথা বলবো, চোখ দিয়ে একটা ইঙ্গিত করব, সব কাজ হয়ে যাবে। আমি তাও পারি না, কিন্তু আমি পারি না কারণ আমি কঠোর নই,
পারি না, শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে অন্যের ব্যথা আমি কষ্ট পাই, তাই আমি করতে পারি না। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কেঁদে ফেললেন। লুৎফা তার কাছে গিয়ে বললেন, লুৎফা, নবাব জাহাপানা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না, আপনি কাঁদছেন, এই কান্না যে আমি সহ্য করতে পারি না। গাসিটি বলছে, আজকাল এই কান্না শুধু বিলাস, এই যে কান্না করছে এটা বিলাস, এটা উপভোগ করছে সে, আনন্দের, এটা এরকম থাকবে না, এরপরে সত্যি কান্না কাঁদবে আর কি। কিন্তু এ কান্না বিরাম নেই, এ কান্না থামবে না, চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমিনা কেঁদে কেঁদে অন্ধ হবে, অর্থাৎ সিরাজের মা আমিনা বেগম, সে কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে, ক্রন্দন রোল। পলাশীর যে প্রান্তর বা মাঠে, সেখানে কোলাহল, চিৎকার চেঁচামেচি ছাড়িয়ে শুধু মানুষের কান্নার আওয়াজ শোনা যাবে। সিরাজের নবাবীর এটাই পরিণাম। ভাসিটিভ চলে গেলেন। নবাব তার চলে যাওয়ার দিকে অগ্রসর হতে যাচ্ছিলেন। লুৎফা তাকে থামালেন, ধরলেন। সিরাজ বলছে, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘাসেটি বেগম মানবী না দানবী, সে কি মানুষ না দানবী? লুৎফা বলছে, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ও ভূমিকম্প, ওর প্রতিটা মুহূর্ত, ওর সংস্পর্শে যেন খারাপ কিছু হয়ে যেতে পারে, ওর নিঃশ্বাসে বিষ রয়েছে, ওর দৃষ্টিতে যেন আগুন রয়েছে। সিরাজ বলছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা, এই 15 মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, মানুষেরা এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি, কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। মানুষটা এমন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এমন ব্যবহার করেছে যে কাউকে আমি এখন শ্রদ্ধাও করতে পারছি না, ভালোবাসতে পারছি না। লুৎফা বলছে, চলুন জাহাপানা, একটু বিশ্রাম করবেন। সিরাজ বলছে, বিশ্রামের অবসর হবে পলাশির পর, আর বিশ্রামের অবসর নেই, পলাশির পরই বিশ্রাম পাবো। পলাশি? সে কি জাহাপানা? কি পলাশি? কোন জায়গা বা কোন স্থান? তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, পলাশির মাঠে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ জাহাপানা? 15 মাসে নবাবী লুৎফা, তার মধ্যে পুরো 1টি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। 15 মাস ধরে যে শাসনকাল, তার মধ্যে বেশি 1টা বছর ধরে আমি যুদ্ধ করেছি, যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করেছি, ভেদ করেছি, আর গুপ্তচর লাগিয়ে সমস্ত পরিস্থিতি দেখেছি, এবার হয়তো শেষ যুদ্ধ। লুৎফা বলছে, শেষ যুদ্ধ? সিরাজ, যদি জয়ী হই তাহলে আর হয়তো যুদ্ধ হবে না, কারণ ইংরেজরা পরাস্ত হবে, আর যুদ্ধের প্রয়োজন পড়বে না। আর যদি পরাজিত হই, তাহলে তো আর কি কোনো যুদ্ধ পরিস্থিতি থাকে না, তাহলে তো নয়। লুৎফা বলছে, পলাশি? সিরাজ, পলাশি, লাখো লাখো পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্ত রাঙা হয়ে থাকতো। এক সময় হয়তো এখানে প্রচুর পলাশ গাছ ছিল, এই বসন্তের সময় চারদিকে পলাশ ফুলের রাঙা হয়ে থাকতো, লাল হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষা, আজও যেন সেই লাল পলাশের কথা স্মরণ করে সে যেন রক্ত চায়। রক্ত লাল, পলাশ ফুলও লাল, জানি না আজ কার রক্ত সে চায়। পলাশি, রাক্ষসী পলাশি, পলাশিকে রাক্ষসী পলাশি সম্বোধন করলো। নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। এই নাটকের এই যে অংশ, সেটা এখানেই শেষ হলো, এবং যবনিকা পড়লো, অর্থাৎ কার্টেন পড়ে গেল মঞ্চ থিয়েটারে, যেটা হয় সেটা হলো, এবং এখানেই আমাদের আলোচনা শেষ হলো। এরপরে দুটো কথা শুধু বলার রয়েছে, সেটি হলো সিরাজের পরিণতি কি হলো। এরপরে সৈন্যদল পলাশির উদ্দেশ্যে এলো। সিরাজের সেনাপতিরা তারা কিন্তু যুদ্ধ থেকে সরে দাঁড়ালো, মূলত মির্জাফর এবং অন্যরা, তারা কিন্তু যুদ্ধ করলো না। মীরমদন, মোহনলাল, তারা কিন্তু দক্ষতার সাথে যুদ্ধ করলো। সিরাজ যখন দেখলেন ইংরেজদের সাথে আর পেরে উঠবেন না, তখন যুদ্ধক্ষেত্র ত্যাগ করে তিনি চলে গেলেন। পরবর্তী সময়ে সিরাজ এবং তার এক কন্যা, তার স্ত্রী, তারা ছিলেন, তারা পালিয়ে, নৌকাযোগে পালিয়ে যাচ্ছিলেন, এবং পালিয়ে যাওয়ার পথে সিরাজ কিন্তু তাকে কিন্তু ধরা হলো মির্জাফরের আদেশে। তারপরে মিরনের তত্ত্বাবধানে, মির্জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ বলে একজন ঘাতক সিরাজকে মেরে ফেললো, হত্যা করলো, যেটি 2 জুলাই 1757 খ্রিস্টাব্দে। এরপরে সিরাজের পরিবারবর্গ প্রত্যেককেই কিন্তু বন্দী করে রাখা হলো। বর্তমান বাংলাদেশের ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা প্রাসাদ বলে একটি জায়গায় তাদের বন্দী করে রাখা হয়েছে দীর্ঘ 8 বছর। ঘাসেটি বেগমও কিন্তু সেখানে বন্দী ছিল। ঘাসেটি বেগম, যে কিনা সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেও কিন্তু এরপরে ভালোভাবে জীবন কাটাতে পারেনি। বলা হয় যে ঘাসেটি বেগমকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, এমনও কিন্তু বলা হয়ে থাকে। এইভাবেই কিন্তু ঘাসেটি বেগমের পরিণতি হয়েছিল। এই ছিল এই নাটকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। অবশ্যই শেয়ার করে দিও, তাহলে এরকম ভালো ভিডিও আরো বানানোর অনুপ্রেরণা পাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।